আচ্ছা দেখ, তুমি নিউটনস লটা শুরু করি, হ্যাঁ? তো ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশনাল মোশন হয়ে গেছে। তাহলে আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে নিউটনস ল। নিউটন, ঠিক আছে? তো দেখ, নিউটনস ল যে বেসিক বিষয়গুলো তোরা জানিস, ঠিক আছে? আমরা এখানে মেনলি কিভাবে প্রবলেম সলভ করব সেই জায়গাটা পড়বো মেনলি। কারণ বুঝতেই পারছিস যে আমাদের এখানে থিওরি লিখতে দিবে না, প্রবলেম সেই করতে দিবে। তাহলে হাউ টু সলভ প্রবলেম বাই ইউজিং নিউটনস ল, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং তার জন্যে যেটা প্রয়োজন, জানি যে নিউটন সেকেন্ড লটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তাহলে আমরা নিউটন সেকেন্ড ল দিয়ে স্টার্ট করবো। নিউটন সেকেন্ড ল, ঠিক আছে? তো নিউটন সেকেন্ড ল এর যে ফর্মটা তোরা জানিস, যে জাস্ট এফ ইজিক্যাল টু এম এ, এফ ইজিক্যাল টু মাস ইন্টু এক্সিলারেশন। এই যে এফ ভেক্টর যদি বলি, তাহলে মাস ইন্টু এক্সিলারেশন, কারণ এফ আর এ প্যারালাল, এটা ভেক্টর ফর্ম। কিন্তু এখানে একটা বিশেষ অ্যাজাম্পশন ধরা আছে, সেটা হচ্ছে যে মাসটা কনস্ট্যান্ট, এম ইজিক্যাল টু কনস্ট্যান্ট ধরা হয়েছে। কিন্তু এটা নেসেসারি নয় যে সবসময় এম ইজিক্যাল টু কনস্ট্যান্ট হবে। ফর এক্সাম্পল, যেমন ধর রকেট মোশনের ক্ষেত্রে, রকেট মোশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে মাসটা কনস্ট্যান্ট নয়। তার কারণ রকেটের জ্বালানিটা যত শেষ হবে, রকেটের মাসটা তত ডিক্রিজ করতে থাকবে। সাপোজ ধর, ফর এক্সাম্পল আমি যদি বলি, একটা 1000 কিলোগ্রাম ভরের মনে করো একটা রকেট আছে, যার হয়তো দেখা যাচ্ছে যে 200 কেজি জ্বালানি রয়েছে। তার মানে এমটি রকেটের ভর কত? 800 কেজি। তাহলে প্লাস কত? 200 কেজি। তাহলে কি হবে, যত রকেটটা চলতে থাকবে, এই গ্যাসটা যত বা জ্বালানিটা যত পুড়তে থাকবে, তত কি হবে, এই 200টা কমতে থাকবে, তার ফলে মাসটা 1000 থেকে কমতে থাকবে। তার মানে সেটা ভেরিয়েবল মাস সিস্টেম। তাহলে সেরকম ভেরিয়েবল মাস সিস্টেমের ক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সেই সময় ইকুয়েশনটা কিরকম হবে, বা নিউটনস ইকুয়েশনের জেনারেল ফর্মটা তাহলে কি? না, তোরা পড়েছিলি যে নিউটনস লতে ক্লাস 9-এই পড়েছিলি যে যে বলটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। ইট ইজ নট মাস ইনটু অ্যাক্সিলারেশন। ইন জেনারেল আমি বলতে পারি কি, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগ আমরা কি জানি? মোমেন্টাম। মোমেন্টাম আমরা কি জানি? কোনো একটা পার্টিকুলার মোমেন্টাম পি যদি হয়, তাহলে সেটা হচ্ছে এম ইন্টু ভি, এম ভি। তাহলে উইথ রেসপেক্ট টু টাইম পি এর চেঞ্জ, জেনারেল ফর্মে কি বলতে পারি? ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটি কি? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত কি, অ্যাকর্ডিং টু নিউটনস ল, এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। দিস ইজ দ্য জেনারেল ফর্ম। দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল, ঠিক আছে? আর এটা হচ্ছে স্পেশাল কেস। স্পেশাল কেস কখন এটা হয়? অনলি ফর কনস্ট্যান্ট মাস সিস্টেম। এবার দেখ কিভাবে আমি এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটাতে পৌঁছাতে পারবো। জাস্ট এই পি ইকুয়াল টু এম ভিটা এখানে বসিয়ে দিলেই হবে। তাহলে তখন কি লিখবো? এফ ইকুয়াল টু, দেখ আমি লিখতে পারি উইথ ভেক্টর সাইন, ডি ডিটি অফ পি মানে কত? এম ভি। দেখো মাস যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে আমরা ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ করবো, ইউ ভি ডেরিভেটিভ যেরকম হয় ম্যাথমেটিক্স। তাহলে কি হবে? এম ইন্টু ডিভি ডিটি প্লাস ভি ইন্টু কি হবে? ডিএম ডিটি, ইউভি ডেরিভেটিভ। এখন দেখ এখানে দেখি ডিভি ডিটি আসলে এক্সিলারেশন। আমরা কি জানি? এক্সিলারেশন ত্বরণ ইকুয়াল টু কত হয়? ডিভি বাই ডিটি, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমি এক্সিলারেশন বলি, তাহলে এম ইন্টু এ হয়ে যাবে প্লাস ভি ইন্টু ডি। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল ফর্ম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস ভি ইন্টু ডিএম ডিটি।
তাহলে এইখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এই টার্মটা নেই, সেকেন্ড টার্মটা নেই কেন? কারণ মাস যদি কনস্ট্যান্ট হয়, ডিএমডিটি ইকুয়াল টু জিরো। এম যদি কনস্ট্যান্ট হয়, তবে দেখ এম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, ডিএমডিটি ইজ ইকুয়াল টু জিরো। দেখ ডিএমডিটি ইজ ইকুয়াল টু জিরো যদি হয়ে যায়, তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে জাস্ট এফ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এম। এফ ইজ ইকুয়াল টু এম। মোস্ট অফ দ্য কেসেস আমরা এটা নিয়ে ডিসকাস করি, কিন্তু কিছু রেয়ার কেস আছে যেখানে আমাদের এটা প্রয়োজন হবে। ফর এক্সাম্পল রকেট মোশন। এছাড়া রিলেটিভিস্টিক কেস যদি হয়, যেটা আমাদের এইচএস এর সিলেবাসে নেই, যদি রিলেটিভিস্টিক কেস হয়, এইচএস কোনো এন্ট্রান্স এক্সামও নেই, এটা বিএসসি সিলেবাসের স্টিল। রিলেটিভিস্টিক মেকানিক্সের ক্ষেত্রে দেখা যাবে যে এম কোনো মতেই কনস্ট্যান্ট নয়, ভেলোসিটির সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় যে কোনো পার্টিকুলার ক্ষেত্রে। এটা যেমন স্পেশালি ফর রকেট মোশন, বাট রিলেটিভিস্টিক কেসে যদি কোনো অবজেক্টের ভেলোসিটি ভেরি ক্লোজ টু স্পিড অফ লাইট হয়, ভেলোসিটি যদি লাইটের স্পিডের কাছাকাছি হয়, তাহলে কি হবে, সেই পার্টিকেলটার যে মাস, সেটা ভেলোসিটির সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য রিলেশন। তোরা হয়তো জানিস রিলেশনটা, সেটা ছিল কি, যে রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে মাস পরিবর্তনের একটা রিলেশন আছে, সেটা আমি জাস্ট এখানে লিখছি, এগুলো সিলেবাসে নেই যদিও। এম ইজ ইকুয়াল টু এম জিরো ডিভাইড বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই স্কোয়ার। এই ফর্মুলাটা অনুযায়ী পরিবর্তন হয়, যেখানে এম জিরো কি, এম জিরো হচ্ছে স্থির অবস্থায় বস্তুর ভর, আর এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর। তাহলে গতিশীল অবস্থায় ভর এবং স্থির অবস্থায় বস্তুর ভরের মধ্যে এরকম একটা সম্পর্ক মেনে চলবে কখন, যদি পার্টিকেলের ভেলোসিটি ভেরি ক্লোজ টু স্পিড অফ লাইট। সেটাও একটা ভেরিয়েবল মাস সিস্টেম, সেখানেও কিন্তু আমি এফ ইজুয়াল টু এম এ ডাইরেক্টলি ইউজ করতে পারবো। তাহলে এফ ইজুয়াল টু এম এ ইজ এ ভেরি স্পেশাল কেস অফ নিউটন সেকেন্ড ল, যেটা আমরা ইউজ করি কারণ আমরা আশেপাশে যে সমস্ত বস্তুগুলো দেখতে পাচ্ছি, সেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পিড লাইটের ভেলোসিটির কাছাকাছিও নয়, এবং সেগুলো কেউই ভেরিয়েবল মাস সিস্টেমও নয়। তাহলে এখানে আমরা নিউটনস লতে একটাই ভেরিয়েবল মাস সিস্টেম পড়বো, যেটা হচ্ছে রকেট মোশন বা কনভেয়ার বেল্টের উপরে বাড়ি পড়া মুভিং চেন, এইসবগুলো করতে হবে ভেরিয়েবল মাস সিস্টেমের আন্ডারে। তাহলে ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি, নিউটনস ল যদি আমি জেনারেল ফর্ম বলি, তাহলে এফ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, এম এ প্লাস ভি ইন্টু ডিএমডিটি, ভি ইন্টু ডিএমডিটি। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় পাচ্ছি, দেখ এটি জেনারেল ফর্ম, কিন্তু এফ ইকুয়াল টু এম এ হয়ে যাবে কখন, এফ ইকুয়াল টু এম এ হয়ে যাবে কখন, যখন এম ইকুয়াল টু কনস্ট্যান্ট। যখন এম ইকুয়াল টু কনস্ট্যান্ট, উল্টোটাও হতে পারে, যে মনে কর এমটা ভেরিয়েবল অথচ ভিটা কনস্ট্যান্ট। রকেট মোশনের ক্ষেত্রে কিন্তু এইটাই হবে, আমরা দেখতে পাবো এরকম ইকুয়েশনটা আসবে। যদি মনে করো ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে কি হবে, ডিভি বাই ডিটি ইকুয়াল টু জিরো, তার মানে কি অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জিরো। তখন ইকুয়েশনটা কিরকম হয়ে যাবে, জাস্ট এফ ইকুয়াল টু ভি ডিএম ডিটি। এই ইকুয়েশনটা কিন্তু আমরা রকেট মোশনের ক্ষেত্রে এরকম টাইপের একটা ইকুয়েশন পাবো, এফ ইকুয়াল টু ভি ডিএম ডিটি। মুভিং চেনের ক্ষেত্রে পাবো, কনভেয়ারের উপরে বালি পড়া সেক্ষেত্রে পাবো। তাহলে এরকম ধরনের কেসগুলোতে দুটো পার্টে স্প্লিট হয়ে যেতে পারে এফ ইকুয়াল টু, একটা হচ্ছে যে সেকেন্ড পার্টটা, আর একটা হচ্ছে যে ফার্স্ট। তো প্রথম আমরা ফার্স্ট পার্টটা নিয়ে ডিসকাস করব, তারপর আমরা যেগুলো ভেরিয়েবল মাস সিস্টেম বাট নন রিলেটিভিস্টিক পার্টিকেল অবভিয়াসলি, সেটার ক্ষেত্রে আমরা সেকেন্ডটা নিয়েও কিছু প্রবলেম করব। ঠিক আছে, তাহলে দেখ এবার আমরা ইউজ করব এই এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলাটা। হাউ টু ইউজ দিস ফর্মুলা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এফ ইকুয়াল টু এম এ ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হবে ফর প্রবলেম সলভিং পারপাস, এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে স্টেপগুলো কি কি, হাউ টু সলভ প্রবলেম। তাহলে আমি যদি এটাকে ভেক্টর ফর্মে লিখি, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ এম ইন্টু এ, এম ইন্টু এ। তাহলে এফ ভেক্টর মানে কি, যদি আমি এক্স ওয়াই জেড কম্পোনেন্ট নিই, তাহলে কি বলবো, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশনের ক্ষেত্রে কি হবে, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে।
এবার দেখ বোথ সাইডে যদি আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সহগগুলোকে কম্পেয়ার করি তাহলে কি পাবি বলতো? এফ এক্স ইজ ইকুয়াল টু এম এক্স, এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এ ওয়াই, and f z is equal to m a z। এটা যে কম্পোনেন্ট ফর্মে আমি নিউটনস লটাকে লিখলাম এবং এটাই আমরা ইউজ করব প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তাহলে মনে কর যদি এক্স অক্ষ বরাবর একটি ফোর্সের বদলে অনেকগুলি ফোর্স থাকে, মনে কর সাপোজ কোনো একটা পার্টিকেলের উপরে এইদিকে ফোর্স কাজ করছে একটা, এইদিকে একটা ফোর্স কাজ করছে, এইদিকে একটা ফোর্স কাজ করছে, তখন আমরা কি করব? এই ফোর্সগুলোকে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্টে ভাগ করে নেব। ঠিক আছে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর কি করব? কম্পোনেন্টে ভাগ করে নেব। তাহলে মনে কর যদি আমরা ওটাই করি যে এক্স এক্সিস বরাবর কতগুলো কম্পোনেন্ট আর ওয়াই এক্সিস বরাবর কতগুলো কম্পোনেন্ট, এক্স ওয়াই। তাহলে এই ফোর্সগুলোর যা রেজলিউশন হবে এক্স অক্ষ বরাবর, যা রেজলিউশন হবে এক্স অক্ষ বরাবর, সেইগুলো সবকে আমরা কি বলবো? এফেক্স। তাহলে সেগুলো সব মিলে কি হবে? সামেশন এফেক্স। এবার যদি পার্টিকেলটা মনে করে এক্সিলারেশন এই বরাবর হয় তাহলে কি হবে? সামেশন এফেক্স মিলে যে এক্সিলারেশনটা তৈরি করবে এটা হচ্ছে এফ। তাহলে ফর এটা হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্টের জন্য। যদি একাধিক কম্পোনেন্ট, একটা অবজেক্টের উপর একাধিক কম্পোনেন্ট কাজ করবে ফোর্সের এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর, এবং এক্সিলারেশন যদি এক্স এক্সিস বরাবর হয় তাহলে সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম এক্স, সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এ ওয়াই, সামেশন এফ জেড ইজ ইকুয়াল টু এম এ। এখন মনে করো কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে দেখা গেল যে পার্টিকেলটার এক্সিলারেশন কেবলমাত্র এক্স এক্সিস বরাবর, কিন্তু ওয়াই এক্সিস বরাবর কোনো এক্সিলারেশন নেই। তখন আমরা কি করব? সিম্পল এইখানটাতে এ এক্স এর জায়গায় এক্সিলারেশন এটা বসিয়ে দেবো, আর এইটার জায়গাতে কি করব? এইটার জায়গাতে এ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে দেবো। তাহলে দেখ সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আমাকে একটা ইকুয়েশন দেবে, আর সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম এ আমাকে একটা ইকুয়েশন দেবে। এই দুটো ইকুয়েশন সলভ করলে আমি রিকোয়ার্ড রেজাল্টগুলো পাবো। এটা আরো ভালো। হুম। বলছি যে কোনো একটা পার্টিকেল মনে করবো, কোনো একটা অবজেক্ট মনে কর এক্স এক্সিস বরাবর যাচ্ছে। সাপোজ ধর আমি এইভাবে ভাবতে পারি, সাপোজ ধর মনে কর এটা একটা পার্টিকেল, এখানে আছে একটা অবজেক্ট মাস, অবজেক্টটার মনে কর আমি এইভাবে একটা টান দিলাম এটা অ্যাঙ্গেল থেকে, তাহলে এর এদিকের কম্পোনেন্ট কত হবে? পি কস থেকে, এদিকের কম্পোনেন্ট হবে পি সাইন থেকে। এদিকে আর কি ফোর্স থাকবে? নর্মাল রিয়াকশন থাকবে, এমজি থাকবে। এখন দেখ মনে কর পার্টিকেলটা উপর দিকে যাচ্ছে না, কেবলমাত্র এক্স এক্সিস বরাবর যাচ্ছে। তাহলে আমার হ্যাঁ বল। নিউটনস ল। তাহলে দেখ এট অ্যান অ্যাঙ্গেল থিটা যদি আমি এটাকে টান দিই তাহলে এদিকে টি কস থিটা, এদিকে টি সাইন থিটা এন এমজি। এবারে বল যদি মনে কর পার্টিকেলটার এক্সিলারেশন কেবলমাত্র এক্স এক্সিস বরাবর হয়, কেবলমাত্র এক্স এক্সিস বরাবর, তুই বুঝতে পারছিস এই পার্টিকেলটা ওয়াই এক্সিস বরাবর হবে না, মুভমেন্ট কোন দিকে হবে? এক্স এক্সিস। তাহলে সেক্ষেত্রে এক্সিলারেশন কি থাকবে? শুধু এক্স এক্সিস বরাবর। তাহলে ওয়াই এক্সিস বরাবর কি হবে? এক্সিলারেশন জিরো। তাহলে তখন আমি কি করব? এখানে তো জেড এক্সিস নেই, তাহলে এফ ওয়াই সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো। সামেশন এফ ওয়াই মানে এখানে কে কে আছে? দেখ টি সাইন থিটা আছে, এন আছে, এমজি আছে। তাহলে টি সাইন থিটা আর এন যদি আমি এই দিকটা পজিটিভ ওয়াই এক্সিস ধরি আর এই দিকটা নেগেটিভ ওয়াই এক্সিস ধরি, তাহলে টি সাইন থিটা এন, টি সাইন থিটা এন পজিটিভ হবে, এমজি নেগেটিভ হবে। তাহলে টি সাইন থিটা প্লাস এন মাইনাস এমজি ইকুয়াল টু জিরো হবে এই ইকুয়েশনটা থেকে। আর এই ইকুয়েশনটা থেকে কি পাবো? এক্স এক্সিস বরাবর অনলি একটাই ফোর্স আছে, টি কস থিটা। তাহলে টি কস থিটা ইকুয়াল টু এম এ। এবার এই দুটো ইকুয়েশনকে সলিউশন করলে আমার রিকোয়ার্ড রেজাল্টগুলো পাবো। আমি এটি বোঝানোর চেষ্টা করছি হাউ টু অ্যাপ্লাই এই এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশন। দেখ আমি আবার ভালোভাবে বলছি, প্রবলেম সলভিং স্টেপস আকারে আমি লিখে দিচ্ছি তাহলে তো বুঝতে পারবে হাউ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। প্রবলেম সলভিং স্টেপ, এবং দেখ এই প্রবলেম সলভিং স্টেপস যেটা আমি লিখছি এটা কেবলমাত্র কিন্তু যে নিউটনস ল এর ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। এই প্রবলেম সলভিং স্টেপস গুলো, যে স্টেপস গুলো এখানে লিখছি এগুলো অল কাইন্ডস অফ প্রবলেমস ইন ফিজিক্স। ফিজিক্সের যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে এই স্টেপস গুলো আমরা ইউজ করি, জেনে বা না জেনে হোক, জেনে বা না জেনে হোক এই স্টেপস গুলোই আমরা ইউজ করি। স্টেপস ওয়ান,
স্টেপ ওয়ান। ফার্স্ট আমরা কি করি কোনো একটা প্রবলেম করার ক্ষেত্রে? ফার্স্ট আমরা কি করি, হয় প্রবলেমটা গিভেন থাকবে ইন টার্মস অফ পিকচার, পিক্টোরিয়াল ডায়াগ্রাম, অথবা প্রবলেমটা কি থাকবে, ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে। তাহলে সেটা পড়ে ফার্স্ট আমরা সিস্টেমটাকে বোঝার চেষ্টা করি যে কোন সিস্টেমের কথা বলছে। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের সবসময় কি হয়, অবজার্ভ দ্য সিস্টেম, অবজার্ভ দ্য সিস্টেম, অবজার্ভ দ্য সিস্টেম। ওকে, এই অবজার্ভ দ্য সিস্টেমের সঙ্গে সঙ্গে আমি কি অবজার্ভ করবো সিস্টেমটাতে, শুধু কি পড়েই বুঝবো তা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে কতগুলো অবজেক্ট আছে সিস্টেমটার মধ্যে, সেই অবজেক্টগুলোর উপরে কি কি ফোর্স কাজ করছে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে পাশাপাশি বোঝালে তোরা বুঝতে পারবি ভালো। মনে কর আমি ওই আগের এক্সাম্পলটাই নিচ্ছি। মনে কর এখানে একটা ব্লক আছে স্মল এম মাস, ঠিক আছে, আমি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি কি করছি, 50 নিউটন বল দিয়ে টানছি। অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি কে 50 নিউটন বল দিয়ে টানছি। বা আমি এইভাবে লিখতে পারি, দেখ প্রবলেমটা একটু ভালো করে দিই তাহলে বুঝতে পারলাম। এটাকে আমি আননোন করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে। আর কিছুই ধর দেওয়া নেই, তোকে সিস্টেমটা কি জিজ্ঞেস করছে, অ্যাক্সিলারেশন, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। মাসটা ধর দিয়ে দিলাম 2 কেজি, এম ইজ ইকুয়াল টু 2 কেজি। কোয়েশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম, ফাইন্ড এ ইজ ইকুয়াল টু 4, এটা কোয়েশ্চেন। দেখ ভেরি সিম্পল প্রবলেম, এটা দিয়ে প্রথমে বোঝার চেষ্টা করো। তাহলে ফার্স্ট আমরা কি করবো, সঙ্গে সঙ্গে এটা দেখবো, এটা এটা এখানে লেখা ছবিতে আঁকা আছে, ছবিতে যদি না আঁকা থাকতো কি করতাম, ল্যাঙ্গুয়েজ যদি লেখা থাকতো ল্যাঙ্গুয়েজ থেকে এই ডায়াগ্রামটা ড্র করতাম। যেখানে ডায়াগ্রাম আমাদের প্রয়োজন হয় আমরা ডায়াগ্রাম ড্র করি, তাহলে ডায়াগ্রামটা ড্র করতাম। দিয়ে এখানে দেখবো যে কি কি ফোর্স আসলে কাজ করছে, কি কি ফোর্স আসলে কাজ করছে, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি কি ফোর্স কাজ করছে সিস্টেমটার মধ্যে, অবজার্ভ দ্য সিস্টেমের মধ্যে এটাও পড়ছে, হোয়াট আর দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সিস্টেম। কি কি ফোর্স কাজ করছে সেগুলো একটা রাফ ডায়াগ্রাম এখানে আগে এঁকে নেবো। এই সিস্টেমটার উপরে একটা রাফ ডায়াগ্রাম আমি এঁকে নিচ্ছি। রাফ ডায়াগ্রাম কিভাবে আঁকতে পারি, যে এই বরাবর যদি আমার টি কাজ করছে আমি দেখতে পাচ্ছি, আর ফোর্স টি কাজ করতে পারে এখানে, যেহেতু কন্ট্যাক্ট আছে তলের সঙ্গে নর্মাল রিয়াকশন কাজ করবে। আর কি কাজ করবে, এমজি, ফ্রিকশন লেস সারফেস ধরি, তাহলে ফ্রিকশন কাজ করছে না, আপাতত ফ্রিকশন লেস, তাহলে এন আর এমজি, আর এদিকে আছে টি। তাহলে এই তিনটা ফোর্স এখানে কাজ করছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এটা ফার্স্ট স্টেপ। যে ফোর্সগুলো দেওয়া থাকবে সেগুলো থাকবেই, যে ফোর্সগুলো হিডেন থাকবে সেগুলোর একটা রাফ ডায়াগ্রাম আমি এঁকে নিলাম। দিস ইজ অবজার্ভ দ্য সিস্টেম। নাও হোয়াট ইজ দ্য স্টেপ টু? স্টেপ টু, স্টেপ টু হচ্ছে মেক ফ্রি বডি ডায়াগ্রাম। প্রত্যেকটা অবজেক্টের আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। এখানে কটা অবজেক্ট আছে, একটাই অবজেক্ট আছে, যদি এর সঙ্গে সংশ্লিষ্ট আরো কন্ট্যাক্ট কোনো অবজেক্ট থাকতো তাহলে তার উপরে ফোর্সগুলো এখানে দেখতাম, তারও ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, এখান থেকে সেপারেট করে নিয়ে যাবো স্মল এম মাসটাকে, তার উপরে কি কি ফোর্সগুলো আছে ইন্ডিভিজুয়ালি দেখবো। তাহলে স্টেপ টু হচ্ছে মেক ফ্রি বডি ডায়াগ্রাম, মেক ফ্রি বডি ডায়াগ্রাম of each object, each object present in the system, present in the system, সিস্টেমের মধ্যে উপস্থিত প্রত্যেকটা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে এখানে দেখ এই প্রবলেমটার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম কার জন্য আঁকবো, স্মল এম মাসের জন্য, একটাই অবজেক্ট আছে, তাহলে আমি স্মল এম মাসটাকে এইভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি। দেখ এখানে আরেকটা কথা আমি বলে নিই, তুই চাইলে এই উপাংশটা এখানে বিভাজন করে নিতে পারিস, তাহলে আরো সুবিধা হবে। ফ্রি বডি ডায়াগ্রামে ডাইরেক্ট ডাইরেক্ট ফ্রি বডি ডায়াগ্রামে পিওর ফোর্সগুলোকে নেবো, ইফেক্টিভ ফোর্সগুলোকে নিতে পারি। তুই যদি চাস প্রথমে অবজার্ভ দ্য সিস্টেমের ক্ষেত্রেই টি এর কম্পোনেন্টগুলোকে ভাগ করে নিতে পারিস, বা আদার যদি ফোর্স থাকে, অথবা এখানেও করতে পারিস। আমি সাজেস্ট করবো প্রথমেই করে নেওয়া, তাহলে সুবিধা হবে। তাহলে এইদিকে আমি কত লিখবো, টি কস 30, এইদিকে আমি কত লিখবো, টি সাইন 30, টি সাইন 30। এবারে বল স্মল এম মাসটা যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রামে আমরা কি করবো,
সবসময় দুটো এক্সিস বরাবর আঁকবো, কারণ এখানে সব ভাগ করে নিয়েছি, দেখ কম্পোনেন্ট রিজলিউশন করে নিয়েছি। তাহলে মনে কর আমি এই দিক বরাবর এক্স এক্সিস ধরবো, আমি এটা পাশেও লিখতে পারি, আমার ফ্রেম অফ রেফারেন্সটা দিয়ে দিতে হবে, কিন্তু this is x and this is y, this is y। তাহলে দেখ আমার এদিকে কি ফোর্স আছে mg, আমার এই পাশে কি ফোর্স আছে t cos 30, t cos 30। উপরের দিকে কি ফোর্স আছে বল, নর্মাল রিয়াকশন আছে n, আর কি আছে t sin 30। আর কোনো ফোর্স নেই, দেখ এই স্মল m ভরের উপরে কাজ করছে এমন আর কোনো ফোর্স নেই। তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলি। স্টেপ 3 আমার কি হবে, দেখ স্টেপ 3, স্টেপ 3তে অনেকে বলে যে এইখানে ফোর্সগুলোকে রিজলভ করা, যেটা আমি এখানে করে নিলাম, যে মেক ফ্রি বডি ডায়াগ্রাম অফ ইচ অ্যান্ড এভরি অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। সঙ্গে সঙ্গে তারপরে আমি এটা বলতে পারি স্টেপ 3তে, যে রিজলভ দ্য ফোর্সেস along x and y, along x and y axis, যেটা আমি অলরেডি করে ফেলেছি x and y axis, এটা পরেও করতে পারি অথবা প্রথমে করে নিতে পারি, এটা করতেই হবে। এইবারে স্টেপ 4, এখানে মেন বিষয়টা স্টেপ 4, ওরা দুজন আবার চলে গেল যে। স্টেপ 4 কি করতে হবে, দেখ আমার এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর সমস্ত ফোর্স রিজলভ হয়ে আছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এক্স, আর কি করবো সামেশন এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই, এই দুটো ইউজ করবো। তাহলে দেখ সামেশন এফ এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর কি ফোর্স আছে, এক্স অ্যাক্সিস বরাবর যেটা অনলি ফোর্স আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি টি কস 30, the only force is P cos 30। অবজেক্টের মাস কত বলেছি 2 কেজি, আমি এই বরাবর অ্যাক্সিলারেশন কত ধরবো a, তাহলে ax টা কত হবে a ইকুয়েশন 1। এবার দেখ সামেশন এফ ওয়াই কত আছে t sin 30 প্লাস n, t sin 30 প্লাস n ইকুয়াল টু এইখানে, না 1 নম্বর ইকুয়েশনে কেন হবে, এইখানে হবে, এটা y অ্যাক্সিস না, না 2 নম্বর অবশ্যই হবে। t sin 30 প্লাস n মাইনাস mg ইকুয়াল টু 0 হবে ডান সাইড, কেন না y অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নেই। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবারে এই দুটো ইকুয়েশন যদি আমরা পেয়ে যাই, এখান থেকে সলিউশন করে আমাদের কি বের করতে হবে a এর মান। দেখ টিটা দেওয়া নেই, টিটা দেওয়া থাকলে তো এই ইকুয়েশন থেকে ডাইরেক্ট বেরিয়ে যেত, এই ইকুয়েশনটা আমার দরকারই হতো না, কিন্তু টি এর মানটি এখানে দেওয়া নেই, তাহলে আমাকে একটু সলিউশন করে বের করতে হবে, কিন্তু এম এর মান দেওয়া আছে। তাহলে দেখ এই দুটো ইকুয়েশন এবার সমাধান করতে হবে। তাহলে একটা ইকুয়েশন কি ছিল টি cos 30 ইকুয়াল টু 2a, তার মানে cos 30 হচ্ছে √3/2, তাহলে √3t ইকুয়াল টু 4a, দিস ইজ ইকুয়েশন 1। দুটো আননোন দুটো ইকুয়েশন হওয়া উচিত। তারপর দেখ টি sin 30 মানে t/2, t/2 প্লাস n, t/2 প্লাস n মাইনাস mg ইকুয়াল টু 0, t/2 প্লাস n ইকুয়াল টু m এর মান 2, জিটা 10 ধরছি, 2 × 10 হচ্ছে 20। তাহলে এখান থেকে আমি পাচ্ছি t প্লাস 2n, 2 দিয়ে গুণ করে দেব ইকুয়াল টু 40।
ঠিক আছে, এবারে দেখ এইখান থেকে টি এর মানটা যদি আমি এখানে বসাই, আমার তিনটে আননোন হয়ে গেছে, নর্মাল রিঅ্যাকশনটাও জানা নেই, ঠিক আছে, এনটাও জানা নেই, তার মানে এইখান থেকে সলিউশন করা যাবে না। তাই আমার কিছু একটা দিতে হতো প্রবলেমটা আবার কিছু। সাপোজ ধর একটা কি ইনফরমেশন দিদি, সাপোজ ধর নর্মাল রিঅ্যাকশনটি দেওয়া আছে 20 নিউটন, এন ইজিক্যাল টু ধর 20 নিউটন দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমি এটা বসাতে পারি, টি 20 নিউটন, টি জিরো হয়ে যাচ্ছে, 20 নয় 10 নিউটন, এটা প্রবলেমে দেওয়া থাকবে, প্লাস 2 × 10 মানে 20 ইজিক্যাল টু 40, টি ইজিক্যাল টু কত 20, টি যদি 20 হয় এখানে টিটা বসিয়ে দেবো, এটা √3 × 20 ইজিক্যাল টু 4a, তো a উইল বি 5√3 মিটার পার সেকেন্ড। এভাবে করতে হবে প্রবলেম, প্রসেসটা বোঝা যাচ্ছে। ফার্স্ট এই স্টেপটা ফলো, এই স্টেপগুলো ফলো করতে হবে। দেখ আমি কোয়েশ্চেন দিলে এগুলো বুঝতে পারবে, আরো কয়েকটা প্রবলেম। কোয়েশ্চেন লিখ, দুটো ব্লক দিচ্ছি মনে কর, এটা হচ্ছে 4 কেজি আর এটা হচ্ছে 2 কেজি, দুটো ব্লক পাশাপাশি আছে, ফ্রিকশনলেস সারফেস, 20 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, 20 নিউটন প্যারালাল, 20 নিউটন ফোর্স দেওয়া আছে। কোয়েশ্চেন কি, সিস্টেমটা ত্বরণ নির্ণয় করতে হবে, আর 4 কেজি এবং 2 কেজির মধ্যবর্তী স্থানের যে জায়গাটা, এই জায়গাটাতে ফোর্স নির্ণয় করতে হবে। 4 কেজি 2 কেজি করে দিচ্ছি, বা 2 কেজি 4 কেজি করে দিচ্ছি, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম, করে আমাকে বলতো, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম, and find the acceleration of the system and find the force between 4 kg and 2 kg block, between 4 kg and 2 kg block। কত করে ট্রাই করতে আমাকে বলতে পারেন।
হয়েছে? আরে করে দেবো নাকি? আচ্ছা দেখ, তাহলে প্রথমে আমি যেটা বলছিলাম, ফার্স্ট স্টেপটা কি ছিল, তো কি কি ফোর্স এখানে কাজ করছে সেটা লক্ষ্য করতে হবে, তাই তো? তাহলে কি কি ফোর্স কাজ করছে, 4 কেজির উপরে নিচের দিকে এমজি কাজ করবে নাকি? তাহলে 4G। উপর দিকে নর্মাল রিয়াকশন এম। 2 কেজির উপরেও তাই, নিচের দিকে 2G। উপর দিকে নর্মাল রিয়াকশন কাজ করবে, পূর্ণ ধরি এন ড্যাশ। তাহলে 4 কেজি 2 কেজির উপরে একটা ফোর্স প্রয়োগ করবে, সেম ফোর্স 2 কেজি 4 কেজির উপরে করবে, অ্যাকশন রিয়াকশন ফোর্স। তাহলে দেখ, দুটো আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম আর এফবিডি অফ 4 কেজি, এফবিডি অফ 4 কেজি মানে 4 কেজির জন্য যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ইয়ে বলে নিচের দিকে কত কাজ করছে 4G, উপর দিকে কত কাজ করছে নর্মাল রিয়াকশন এম। এবার দেখ পাশের দিকে যে ফোর্সটা, দেখ 20 নিউটন তো এই পাশে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, কারণ এটা আমার এক্স, এটা ওয়াই। 20 কেজি কোন দিকে কাজ করছে, এক্স অ্যাক্সিস বরাবর, এই দিক থেকে এই দিকে, এইখানে এই দিকে 20 নিউটন। আচ্ছা 4 কেজির উপরে আর কি ফোর্স, 4 কেজি 2 কেজিকে একটা ফোর্স দিচ্ছে, 2 কেজিও 4 কেজিকে ফোর্স দিচ্ছে, রিয়াকশন ফোর্স। এই অ্যাকশন রিয়াকশন ফোর্সটা আমি ধরে নিলাম আর। আর তাহলে 4 কেজি 2 কেজিকে আর দিয়েছে, 2 কেজি 4 কেজি কত দিবে, আরই দিবে। কোন দিকে দিবে দেখ, অপোজিট দিকে। এই নিচের যে তীর চিহ্নটা, এটা 4 কেজির উপরে, আর উপরের তীর চিহ্নটা 2 কেজির উপরে। কিন্তু আমরা ফ্রিওয়ে ডায়াগ্রামটা আঁকছি 4 কেজির। তাহলে 4 কেজির উপরে কি ফোর্স কাজ করছে সেটা দেখবো। 4 কেজি কত ফোর্স দিচ্ছে সেটা দেখবো। 4 কেজির উপরে কত ফোর্স কাজ করছে, এদিকে আর, এদিকে আর। এটা হচ্ছে ফ্রিওয়ে ডায়াগ্রাম 4 কেজির হয়ে গেল। আর যদি ফ্রিওয়ে ডায়াগ্রাম 2 কেজির বলি, এফবিডি অফ 2 কেজি, তাহলে কি কি ফোর্স, নিচের দিকে 2G, উপরের দিকে এন ড্যাশ। আচ্ছা দেখ পাশের দিকে কি ফোর্স, 4 কেজি 2 কেজির উপর দিচ্ছে কত, 2 কেজি 4 কেজি 8 দিয়েছিল, এই 8টা। 4 কেজি 2 কেজি এই 8টাই দিবে। দেখ 2 কেজির উপর আর কোনো ফোর্স নেই, 2 কেজির উপরে আর কোনো ফোর্স নেই। এবার বল এক্সিলারেশন দুটো সেম হবে, কারণ দুটো একসঙ্গে কানেক্টেড আছে, তো কানেক্টেড অবস্থায় যাচ্ছে। তাহলে এইটারও এক্সিলারেশন এ, এটারও এক্সিলারেশন এ। এবারে কি করবি, সিম্পল যেটা বললাম, যে সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু 0, এম এ সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, কারণ ওয়াই এক্সিস বরাবর কোনো ফোর্স নেই। তুই 4টা ইকুয়েশন পাবি, ভেবে দেখ, এখান থেকে দুটো পাবি, সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম এ সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এখান থেকেও পাবি সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম এ সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর তোকে নির্ণয় করতে বলেছে দুটো, আমার দুটো ইকুয়েশন পেলেই হয়ে যাবে, কিন্তু আমার এখানে 4টা পেয়ে যাচ্ছে। নর্মাল ডিরেকশন গুলো জিজ্ঞেস করলে কাজে লাগবে। দেখ আমি যদি 4টা ইকুয়েশন লিখি কি হবে বল? প্রথমে বল এই ডায়াগ্রামটা থেকে বল, ফার্স্ট ডায়াগ্রাম। ওটা ওয়াই অ্যাক্সিস এর জন্য, ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 0, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স 0, এই অ্যাক্সিলারেশন 0। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি অ্যাক্সিলারেশন 0 হয়, তাহলে আমি একটা ইকুয়েশন তো বলতেই পারি অবভিয়াসলি, যে সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা যদি আমি বসাই, তাহলে আমি কত পেয়ে যাবো, n-4g ইজ ইকুয়াল টু 0, n-4g ইজ ইকুয়াল টু 0, তার মানে n ইজ ইকুয়াল টু 4g, n ইজ ইকুয়াল টু 4g। কিন্তু কি এটা চাইনি তো, এটা জিটা 10 বসালে 40 নিউটন আসবে, এটা চেয়েছে কি, এটা কোশ্চেন চাইনি, কোশ্চেনে 8টা চেয়েছে, এইটা চেয়েছে। এবার দেখ এই ডায়াগ্রামটার ক্ষেত্রে সামেশন এফ ওয়াই সমান কত লিখবো, মাস ইন্টু এক্সিলারেশন, সামেশন এফ এক্স সমান মাস ইন্টু এক্সিলারেশন। এক্সিলারেশন কত, এ দেওয়াই আছে, এ আমি ধরে নিয়েছি, তাহলে এক্স লেখার দরকার নেই, এটাই তো এক্স। এবারে সামেশন এফ এক্স কত, ধনাত্মক দিয়ে কত আছে 20। সবসময় ধনাত্মক কোন দিকটা ধরবি বলতো, যেদিকে এক্সিলারেশন থাকবে সেই দিকটাই পজিটিভ এক্স এক্সিস ধরবি, যেদিকটা এক্সিলারেশন থাকবে, আর কিছু করতে হবে না। তাই দেখ এই দিকটা যদি পজিটিভ দিকে কত আছে 20, আর নেগেটিভ দিকে আছে আর, তাহলে 20 মাইনাস আর ইকুয়াল টু মাস কত দেওয়া আছে 4 ইন্টু একটা ইকুয়েশন পেয়ে গেলি। আবার দেখ এইখান থেকে কি পাবি, এন ড্যাশ ইজ ইকুয়াল টু 2g, এটা তো পাবি সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করলে, এটা আমাদের দরকার হচ্ছে না এখন। এন ড্যাশ ইজ ইকুয়াল টু 2g, 20 নিউটন, এটা জিজ্ঞেস করলে তখন লিখবি। এবার দেখ এইটা সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু কত, এটা ইম্পর্টেন্ট, সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম এ, বা সামেশন এফ এক্স কত, দেখ একটাই ফোর্স হয়েছে অনলি আর, তাহলে কত হবে, আর ইজ ইকুয়াল টু এম মানে কত 2,
2a। তাহলে আমরা এই ইকুয়েশনটা আর যদি এই ইকুয়েশনটা সলভ করি আর এ পেয়ে যাবো। দুটো ইকুয়েশন, দুটো আননোন। ভেরি সিম্পল প্রবলেম, সঠিক মেথডে হাঁটতে হবে। তোরা আসলে মেথড গুলো ঠিক করে শিখিস, মেন প্রবলেম হয়ে গেছে। দেখ 20 মানে আর ইকুয়াল টু 2, আর যদি এখানে বসিয়ে দিই দেখো তো হবে 20 মাইনাস 2a ইকুয়াল টু 4a। তাহলে 20 ইকুয়াল টু কত? 4 প্লাস 2 দ্যাট ইজ 6a। তাহলে এখান থেকে a কত পাচ্ছে, যে 20 ডিভাইড বাই 6 দেখো তো 10 ডিভাইড বাই 3 মিটার পার সেকেন্ড। তাহলে a পেয়ে গেলে এখান থেকে a বসিয়ে দিলে আর পেয়ে যাবে। আর ইকুয়াল টু কত? 2 ইন্টু 10/3 দ্যাট ইজ 20/3 নিউটন। দেখ তো বুঝলি কিনা। বুঝেছিস? হ্যাঁ রে। তা দেখ একদম সোজা অঙ্ক, একদম প্রিলিমিনারি অঙ্ক। আমি একটা অঙ্ক দিই, এইটা শিখতে হবে, এটা মেইন। মেকানিক্সের প্রবলেমে এই জায়গাটা মেইন প্রবলেম থাকে স্টুডেন্টদের, আমি জানি। এই জায়গায় যদি তুই ঠিক করে না শিখতে পারিস তো সারা ফিজিক্সে প্রবলেম থাকবে, সারা ফিজিক্সে। পরে তুই এইটাই বুঝতে পারবি নি যে কেন আমি বুঝতে পারছি না। স্মল এন ক্যাপিটাল, একটা ফোর্স মনে করে এদিকে দিয়েছি, অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এই যে মাঝখানে যে সূত্র আছে স্মল এম আর ক্যাপিটাল এম, এই সূত্র টানটা কি তোকে নির্ণয় করতে পারে এক্সিলারেশন। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে কি টি ইকুয়াল টু কত নির্ণয় কর, আর হোয়াট ইজ দ্য এক্সিলারেশন অফ দ্য সিস্টেম।
হচ্ছে না? হ্যাঁ রে। হুম। দেখ আমি কিছুটা এগিয়ে দিচ্ছি, ফিবোর ডায়াগ্রামটা এঁকে তারপরে করবি। দেখ এফটাকে প্রথমে দুভাগে ভাগ করে নি এটাকে এখানে। এদিকে কত হবে? এফ কস 30, এদিকে কত হবে? এফ সাইন 30। আচ্ছা, এদিকে ক্যাপিটাল এম এর জন্য, এটা ক্যাপিটাল এম কিন্তু, ক্যাপিটাল এম এর জন্য এদিকে হবে এমজি, এদিকে একটা কিছু থাকবে এন, নর্মাল ডিরেকশন। স্মল এম এর জন্য তাই এদিকে এমজি, এদিকে এন ড্যাশ আমি ধরছি। এবার টিটা কিরকম ভাবে থাকবে? দুটো বস্তুর সঙ্গে কানেক্টেড টিটা। তাহলে দেখ, এই বস্তুটার জন্য টি এইদিকে হবে, এই বস্তুটার জন্য টি এদিকে হবে। একটা বিষয় খেয়াল রাখবে, দেখ, একই সুতোটা যেহেতু একই, পুরো সুতোর যদি টান একই হবে, টান আলাদা হবে না। সুতোর টান সবসময় বস্তু থেকে বহির্মুখী হবে, এই কথাটা খেয়াল রাখবে। বস্তু থেকে বহির্মুখী, কারণ দেখ সুতো দ্বারা কোনো বস্তুকে কোনোদিন ঠেলা যাবে না, সবসময় টানতে হবে। তুই সুতো দিয়ে তোর বস্তুকে ঠেলতে পারবি না। এদিক থেকে যদি সুতো লাগিয়ে পিছন দিক থেকে ঠেলিস, যাবে কি বস্তুটা? তাহলে কি করতে হবে? সবসময় কি হবে, বস্তুকে টানা হয়তো সুতো দিয়ে, তার মানে কি হবে, সুতোর টান সবসময় বস্তু থেকে বহির্মুখী হবে। তাহলে এই বস্তু থেকে বহির্মুখী এইদিকে, আর এই বস্তু থেকে বহির্মুখী এইদিকে। তাহলে দেখ, স্মল এম এর জন্য সুতোর টান এইদিকে হবে, ক্যাপিটাল এম এর জন্য সুতোর টান এইদিকে হবে। ওখানে ওখানে যেমন আর হচ্ছিল না, সেরকম টি এখানে কাজ করছে। তাহলে দেখ, আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আঁকার প্রয়োজন নেই, দরকার হবে না। দেখ, তাহলে আমাকে এক্সিলারেশন নিয়ে বলতে, ওয়াই খবর তুই আঁকতে পারিস, কিন্তু আমি যেহেতু বুঝতে পারছি এটা লাগবে না, আমি আঁকছি না। তুই প্রথম প্রথম বুঝতে পারবি না, প্রথম প্রথম সবই লিখবি কিন্তু সামেশন এফ এফ ওয়াই ইকুয়াল টু, দেখ কোনো এক্সিলারেশন নেই, এক্সিলারেশন কোন দিকে আছে? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দেখ, ক্যাপিটাল এম এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ক্যাপিটাল এম এর কি কি ফোর্স আছে এক্স অ্যাক্সিস বরাবর, শুধু ফোর্স গুলো আঁকতে দেখ। এফ কস 30 আছে এদিকে, কেবলমাত্র এফ কস 30, আর কিছু নেই। আর এদিকে কি আছে? অনলি টি, আর এদিকে এক্সিলারেশন। আর যদি স্মল এম ভরের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিস, স্মল এম ভরের বস্তুর যে ফ্রি বডি ডায়াগ্রাম হবে, সেটা অনলি টি এদিকে দেখ, আর কোনো ফোর্স নেই। এক্স অ্যাক্সিস বরাবর বলছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স গুলো প্রয়োজন হবে না, কারণ আমার দুটো ইকুয়েশন, দুটো আননোন। দুটো আননোন কি কি? এ আর টি। দুটো ইকুয়েশন পাবো এখান থেকে, দুটো ইকুয়েশন সলিউশন করার জন্য, দুটো আননোন সলিউশন করার জন্য দুটো ইকুয়েশনই যথেষ্ট। তাহলে অনলি কি সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম 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 এক্স। তাহলে বল সামেশন এফ এক্স কত? এফ কস 30 মাইনাস টি, এফ কস 30 মাইনাস টি ইজ ইকুয়াল টু মাস কত এখানে? ক্যাপিটাল এম ইন্টু এক্সিলারেশন, ইকুয়েশন 1। এখানে কি বলবো? অনলি সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম এম এক্স। সামেশন এফ এক্স কত আছে? অনলি ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। আচ্ছা, তুই কি এই টিটার জন্য বলছিলি এম এ? কিন্তু এইটা তো জানা নেই আমাকে, ইন টার্মস অফ এ বলতে হবে ওটাই। আগে এইটা বের করতে হবে, এই টি ইজ ইকুয়াল টু এম, এটা এখানে বসিয়ে এইটা বের করে সেই এটা এখানে বসালে যেটা টি হবে সেটা অ্যান্সার, কারণ কোশ্চেনে তো এ দেওয়া নেই না, এটা তো আমাকে বের করতে বলেছে ই আর এ। তাহলে দেখ, তুই যদি এই টিটাকে এইখানে বসাস, তাহলে কস 30 কত? √3/2। তাহলে √3f/2 মাইনাস স্মল এম এ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম। তাহলে এটা যদি ডান সাইডে নিয়ে যাস, তাহলে কত হবে? ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ ইজ ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। তাহলে এ সমান কত হবে? √3f ডিভাইড বাই 2 ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল। এবারে এটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে কত হবে? ইজ ইকুয়াল টু এর জায়গায় যদি বসিয়ে দিতে, √3f ইন্টু এম ডিভাইড বাই 2 ইন্টু এম প্লাস, এটা
ঠিক আছে? এবার তোদের হুম, হুম। আর তখন প্রত্যেক ২ টা ব্লকের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম ২ টা ব্লকের মধ্যবর্তী স্থানে যে আর সেটা আলাদা, আলাদা হবে। আমি দিচ্ছি একটা এক্সাম্পল। হুম, হুম। যেমন ধর এই প্রবলেমটা ৩ কেজি আচ্ছা আমি কয়েকটা প্রবলেম দিচ্ছি তোরা বাড়িতে করবি, হ্যাঁ? ৩ কেজি ৩ কেজি, ২ কেজি, ১ কেজি। এদিক থেকে কাজ করছে 12 নিউটন। এখানে কোয়েশ্চেন কি? A সমান কত? আর দেখ এই ৩ কেজি ২ কেজির মাঝে রিঅ্যাকশন মনে কর আমি ধরে নিলাম R1 আর এই ২ কেজি ১ কেজির মধ্যে রিঅ্যাকশন R2। তাহলে কোয়েশ্চেন R1 সমান কত? R2 সমান কত? এই ৩ টা বের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমি দিচ্ছি সেম কাইন্ডস অফ দুটো ফোর্স দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দিলাম মনে কর ২০ নিউটন, এদিকে দিলাম মনে কর ৮ নিউটন। ঠিক আছে? মাসগুলো সেম রাখতে ৩, ২, ১ সেম। এটা নির্ণয় করতে হবে। A ইজ ইকুয়াল টু কত? R1 ইজ ইকুয়াল টু কত? R2 ইজ ইকুয়াল টু কত? নেক্সট কোয়েশ্চেন। এটা মনে কর ১৪ নিউটন বল দিয়ে টানছে, 14 নিউটন। ৪ কেজি, ২ কেজি, ১ কেজি। এক্ষেত্রে এটা হরাইজন্টাল সারফেসের উপরে আছে। ঠিক আছে? এটা T1, উত্তরটা এখানে T2। কোয়েশ্চেন কি? T1 সমান কত? T2 সমান কত? A সমান কত? ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। একশো কুড়ি নিউটন ফোর্স আছে। উপর দিয়ে যাচ্ছে। T ইজ ইকুয়াল টু কত? A ইজ ইকুয়াল টু ঠিক আছে? এই কয়েকটা প্রবলেম মোটামুটি করবি।
এরকম টাইপের আবার পূর্ণ ই ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু কত, এফ এফ দেওয়া আছে, টি আর এন নির্ণয় করতে হবে। বুঝতে পারলাম? 2 কেজি। এটা একটা সুতো, এদিক থেকে বাঁধা আছে, এদিক থেকে সুতো বাঁধা আছে। এটা T1, এটা T2, ঠিক আছে। এটা সুতো নয়, এটা উলম্ব রেখা। এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোকে নির্ণয় করতে হবে T1 T2, নির্ণয় করতে হবে T1 T2। 2 কেজি, 2 কেজি। T1 কত আর T2 কত, লেখা আছে না এর মধ্যে? ঠিক আছে, তোরা এই প্রবলেম গুলো তাহলে কর, একটু ওই জায়গাটা তোদের প্রবলেম আছে, তারপরে আমি নেক্সট কোশ্চেনটা করবো। বল, দেখি বল কোনটা। 14 দেবে। একটি মিনারের চূড়া থেকে 2 সেকেন্ড ব্যবধানে দুটি পাথরখণ্ড ফেলা হলো, পতনকালে পাথরখণ্ড দুটির আপেক্ষিক বেগ আছে। 2G উত্তর আছে নাকি? 4G? কি বলছে, একটি মিনারের চূড়া থেকে 2 সেকেন্ড ব্যবধানে পাথর ফেলা হয়, তাহলে বল যদি এখান থেকে 2 সেকেন্ডের ব্যবধানে ফেলা হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা মনে করে এখানে আছে, বটে। তাও আমাকে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলটা এখানে আছে, টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে পার্টিকেলটা এখানে থাকবে, নাকি? তাহলে এইচ সমান কত বল, হাফ। এইচ সমান কত হয়, হাফ জিটি স্কোয়ার, কারণ প্রাথমিক বেগ তো 0। তাহলে এখানে ভি সমান কত হবে, ইউ প্লাস জিটি, হবে তো? হ্যাঁ রে। তাহলে দেখ, হ্যাঁ, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে ভি কত দেয়, 0। টি ইজ ইকুয়াল টু 2তে ভি কত, 2G। টি ইজ ইকুয়াল টু 4এ ভি কত, 4G। তাহলে আপেক্ষিক বেগ মানে কি, দুটো বিয়োগ, একটা সাপেক্ষে একটা মানে কি, 4G মাইনাস 2G অথবা 2G মাইনাস 0, কত আসবে, 2G। ওটে, বুঝতে পারলি? আর কোনটা?
একটি ট্রেন 30 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। ডিরেকশন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। 30 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে 30 মিটার/সেকেন্ড। ওই ট্রেনের ছাদের উপর দিয়ে একটি বাঁদর 5 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে ছুটছে, মানে এইদিকে 5 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে ছুটছে। মাটিতে দাঁড়িয়ে থাকা একজন দর্শকের সাপেক্ষে বাঁদরের বেগ কত হবে? তাহলে মাটিতে দাঁড়িয়ে থাকা দর্শকের সাপেক্ষে ট্রেনের বেগ কত? 30। আর বাঁদর যদি ট্রেনের উল্টো দিকে ছুটে, ভেবে দেখ, এরকম করে ট্রেন যায়, ঠিক আছে? তাহলে মাটিতে দাঁড়িয়ে থাকা দর্শক কি দেখছে? ট্রেনটা এদিকে যাচ্ছে 30 মিটার/সেকেন্ড, আর বাঁদর যাচ্ছে কোন দিকে? ট্রেনের উল্টো দিকে। তাহলে বাঁদরের কত বেগে দেখো? 30 - 5, 25 মিটার/সেকেন্ড। আর যদি বাঁদরটা ট্রেনের দিকেই ছুটতো তাহলে কত দেখাতো? 35। মাটি দাঁড়িয়ে থাকে, মানে বাঁদরটা যদি এইদিকে যায়, মনে করো অপোজিট দিকে যায়, ট্রেনের অপোজিট দিকে যদি ছুটে, বেশি বেগে না কম বেগে দেখতে পাবে? কম বেগে দেখতে পাবে। কোন দিকে যাবে কম বেগে? ফাইনাল ডিরেকশনটা, হ্যাঁ, না, দক্ষিণ দিকেই হবে তো। কারণ দেখ, ট্রেনটাই তো বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছে না, ট্রেনের ভেলোসিটি তো বেশি আছে। হ্যাঁ, উত্তর দিকে গেলেও তুই 25 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে দেখতে পাবি বাংলার ভেলোসিটি। দেখ ভেলোসিটি অফ, আচ্ছা দুটো অ্যান্সার দেওয়া আছে না, 25 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে আর 25 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে। দেখ তুই এইভাবে তুই ভাবতে পারিস, এদিকটা মনে কর আমি যদি বলি আই ক্যাপ, আর এদিকে কত হবে? মাইনাস আই ক্যাপ, হবে না? তাহলে দেখ ভেলোসিটি অফ ট্রেন, আমি যদি বলি ভেলোসিটি অফ ট্রেন, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু অবজারভার, অবজারভার তো স্থির আছে, তাহলে কত হবে? ভিটি মাইনাস ভিও ইজিক্যাল টু কত হবে? অনলি 30, ভিও 0, 30 আই। আর ভেলোসিটি অফ মাঙ্কি উইথ রেসপেক্ট টু অবজারভার কত? ভিএম মাইনাস ভি জিরো, কত হবে? -5 আই ক্যাপ। এখন আমাকে জিজ্ঞেস করেছে দর্শকের সাপেক্ষে বানরের বেগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এইটা তো দেয় নাই, দিয়েছি ভেলোসিটি অফ এই 5 মিটার/সেকেন্ড ট্রেনের সাপেক্ষে, তাহলে ভেলোসিটি অফ মাঙ্কি উইথ রেসপেক্ট টু ট্রেন, তাহলে ভেলোসিটি অফ মাঙ্কি উইথ রেসপেক্ট টু ট্রেন মানে হচ্ছে যে ভিএম মাইনাস ভিটি। ভেলোসিটি অফ মাঙ্কি উইথ রেসপেক্ট টু ট্রেন দেওয়া আছে, ট্রেনের ছাদের উপর 5 মিটার/সেকেন্ড। ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু মাঙ্কি, ভিটি মাইনাস ভি, তাহলে ভিটি কত? 30 আই ক্যাপ। তাহলে ভিএম কত? -5 আই ক্যাপ, তারপর 35 আই ক্যাপ, 35 আই। এবার দেখ কোয়েশ্চেনটা কি? দর্শকের সাপেক্ষে বানরের বেগ, ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ দর্শকের সাপেক্ষে, ভেলোসিটি অফ অবজারভার, ভেলোসিটি অফ মাঙ্কি উইথ রেসপেক্ট টু অবজারভার, আমার কত? ভিএম মাইনাস ভিও, ভিএম মাইনাস ভিও, এটি চেয়েছে। ভিও তো জিরোই, ভিএমও ইকুয়াল টু ভিএম হওয়া উচিত অনলি ভিএম। ভিএম কি করে পাই বলতে? দেখ এইটার থেকে এটা বিয়োগ করলে ভিএম পাবে, ভিটিএম মাইনাস ভিটিও, কত? ভিটি মাইনাস ভিএম
মাইনাস ভিটি মাইনাস ভি জিরো, তাহলে ভিটি ভিটি কেটে গেল, কত হচ্ছে মাইনাস ভি। এই দুটি বিয়োগ করলে কত হবে 35 মাইনাস 3, তাহলে 5 আসছে, যেমন 10 এর সাপেক্ষে হয়ে গেল। একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। ওই ট্রেনের ছাদের উপর দিয়ে একটি বানর 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে ছুটছে। মাটিতে দাঁড়িয়ে থাকা একজন দর্শকের সাপেক্ষে বানরের বেগ হয়। ট্রেনের বেগের দিকেই হবে, 25 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে আছেন অ্যান্সার, সি এরটা। 16, সি এরটি অ্যান্সার, সি এরটি আছে। কিন্তু এইভাবে এলো না কেন, এইভাবে তো আসা উচিত ছিল। তো এটা এমনিতে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমি ভাবছিলাম ভেক্টরিক্যালি একদম বোঝা যাবে, এটা কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু এইটা এমনি ভাবে করা যাবে, এমনিতে বোঝা যাচ্ছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে, এটা রেফারেন্স গুলো ঠিক করে নিলে হবে। এটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুই এইভাবে ভাব, একটা পার্টিকেল মনে কর এইদিকে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর একটা পার্টিকেল মনে কর এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তুই যদি এইখান থেকে দেখিস, তাহলে তুই পার্টিকেলটাকে কোন দিকে যেতে দেখবি, এইদিকে না এইদিকে? লব্ধি বেগটা কি হবে, যেটা এই পার্টিকেলের উপরেই রয়েছে, মানে কি দেখ, বানরটা যখন ট্রেনের উপরে আছে, যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, তার বেগ 30 মিটার পার সেকেন্ড। কোন দিকে? ফরওয়ার্ড ডিরেকশন। হ্যালো, শুনতে পাচ্ছিস তো? বানরটা যদি সামনের দিকে এগিয়ে যায়, তার ভেলোসিটি কত, এমনি 30 মিটার পার সেকেন্ড, বটে তো? তাহলে এরপরে দেখ, বানরটা যদি এই দিকে যায়, এই দিকে যেতে থাকে, তাহলে কি 30-এর অপোজিটে যাচ্ছে, তাহলে বানরটা 30-এর অপোজিটে যাচ্ছে। তো বানরের রেসপেক্টে যদি তুই 10 থেকে দেখিস, 10 থেকে বানরের রেসপেক্ট দেখে 5ই হবে। কিন্তু যদি নিচের থেকে দেখিস, তুই তো 10-এর ভেলোসিটিটা প্লাস এটা দেখবি না। টেনের ভেলোসিটি যেহেতু সামনের দিকে আছে, আর বানরটা যদি উল্টো দিকে যাচ্ছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে। তাহলে 30 মাইনাস 5 ইকুয়াল টু 25 হচ্ছে। এবার ডিরেকশনটা কোন দিকে হবে, যেটা ভেলোসিটি বেশি সেদিকে ডিরেকশনটা। কিন্তু এইভাবেও আসবে একদম আই ক্যাপ জি ক্যাপ করে, একটু ঠিক করে রেফারেন্স গুলো নিতে হবে। এটা কমপ্লিকেটেড হচ্ছে, তাহলে এমনিতে বোঝা যাচ্ছে না। ওটা করে লাভ। আর কোনটা বল? আর কোন আছে? একটি গাড়ি একটি সোজা রাস্তা বরাবর সমতলে চলছে। রাস্তাটির উপস্থিত দুটি বিন্দু পি এবং কিউ এর উপর দিয়ে যথাক্রমে উপর দিয়ে যাওয়ার সময় যদি গাড়িটির বেগ এত এত হয়, তাহলে পি কিউ এর মধ্যবিন্দুতে সেটির বেগ কত হবে? রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার বাই 2 হয় ফর্মুলা এটা। আচ্ছা দেখ, আমি বলে দিচ্ছি। মনে কর দুটি বিন্দু, এটা একটা বিন্দু পি, আর এটা একটা বিন্দু কিউ। তাহলে গাড়িটা এইভাবে যাচ্ছে, এই ট্রেনের ক্ষেত্রে তোদের এই কোয়েশ্চেনটা আছে তোদের বইতে, ট্রেনের বেগ দিয়ে দেওয়া আছে। তাহলে এইটা মনে কর সামনের প্রান্তর, এটা পিছনের প্রান্তর, এর দৈর্ঘ্য মনে কর এল, এল, ঠিক আছে? তাহলে বল সামনের প্রান্তরে যখন এখানে ঢুকছে পি বিন্দুতে, তখন ভেলোসিটি ইউ, আর পিছনের প্রান্তরে যখন যাচ্ছে, তখন ভেলোসিটি মনে কর ভি। গাড়ি গাড়ির বেগ যথাক্রমে পিও কিউ বিন্দুর উপর যাওয়ার সময়, তাহলে বুঝতে পারছি যখন পি বিন্দুতে ঢুকছে তখন ইউ, আর যখন এটা কিউ বিন্দুতে যাচ্ছে তখন ভি। তার মানে কি, পি থেকে কিউ বিন্দুতে যখন গাড়িটা আসছে, কত দূরত্ব অতিক্রম করে বলতে কি এল। কি বলছি আমি বুঝতে পারছি? গাড়িটা যখন এইখানে আছে তখন ভেলোসিটি ইউ হয়ে যায়, আর গাড়ি যখন এইখানে আছে তখন ভেলোসিটি ভি। তোকে জিজ্ঞেস করেছি এইখানে ভেলোসিটিটা কত।
এটা মনে করো আমি ধরলাম ভি ড্যাশ, হয়েছে। তাহলে এইটুকু অংশটা যার দূরত্ব এবং মধ্যবিন্দু, তাহলে এইটুকু অংশ তাই দূরত্ব হবে তো। তাহলে এইটুকু অংশের জন্য ইকুয়েশনের মোশনে কি হবে, ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা কত 2x, আর শেষ প্রান্তরের জন্য কি হবে, অন্তিম বেগ এখানে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান ভি ড্যাশ স্কোয়ার প্লাস 2x, সেম হবে তো। তোকে ভি ড্যাশ জিজ্ঞেস করেছি, তাহলে দেখ এখান থেকে এক্স কত হবে, এইখান থেকে তুই এক্স বের করিস দিয়ে এখানে বসিয়ে দে, তাহলে এখান থেকে বা 2x টা বের করে নে, 2x সমান কত, ভি ড্যাশ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সেটা এখানে বসিয়ে দেবে, তাহলে ভি স্কোয়ার সমান ভি ড্যাশ স্কোয়ার প্লাস ভি ড্যাশ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওকে। তাহলে ভি স্কোয়ার সমান 2 ভি ড্যাশ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি ড্যাশ স্কোয়ার সমান কত, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2, এটাই বলছি, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এবার দেখ, দুটো প্রান্তের ভেলোসিটি দেওয়া আছে কত, 30 আর 40, ওকে। কত রুট ওভার 30 এর স্কোয়ার প্লাস 40 এর স্কোয়ার। আর আছে কি কিছু, আচ্ছা। একটি গাড়ি স্থির যাত্রা শুরু করে কিছুক্ষণ আলফা সমতলে চলে ভি বেগ লাভ করে, তারপর বিটা সমতলে চলে আবার স্থির হলো, সমগ্র গতিপথে গাড়ির বেগ কত, গড় বেগ কত। আচ্ছা, এটা গ্রাফের সাহায্য করা যাবে। একটি গাড়ি স্থির অবস্থায় যাত্রা শুরু করে কিছুক্ষণ আলফা সমতলে চলে ভি বেগ লাভ লাভ করলো, আমি এইভাবে লিখি, ভিটি গ্রাফ আঁকলাম। তাহলে প্রথমে ত্বরণ নিয়ে যাচ্ছে মানে কি, সময়ের সাপেক্ষে বেগ বাড়বে, ভি বেগ লাভ করলো, তারপরে কি হবে, বিটা সমবন্ধনে মানে কি বেগ কমতে থাকবে, আবার স্থির হলো মানে কি বেগ শূন্য, এখানে কি ম্যাক্সিমাম ভ্যালু, বুঝতে পেরেছো। এই পজিশনটা বলেছি, যে প্রথমে বেগ শূন্য ছিল, তারপরে আলফা সমবন্ধনে যেতে যেতে কত সর্বোচ্চ বেগ হয়েছে, যে বিটা সমবন্ধনে কমতে কমতে সর্বনিম্ন বেগ। কোশ্চেন হচ্ছে সমগ্র গতিপথের গড় বেগ কত, ঠিক আছে। তাহলে দেখ প্রথমে এই পোর্শনটার জন্য দেখ, ফার্স্ট পোর্শনটা এইটা মনে করো আমি বলছি P1, এইটা হচ্ছে যে P2, রোটার টাইম টি কত, P1 প্লাস। এবার দেখ প্রাথমিক বেগ এখানে জিরো, তাহলে প্রাথমিক যদি জিরো হয় তাহলে ভি সমান প্রথম প্রথম টাইমের জন্য এখানে যে ম্যাক্সিমাম বেগটা লাভ করবে এইখানটাতে ভি ম্যাক্স, তাহলে সেই ভি ম্যাক্সটা কত হবে, আলফা T1, আর এইখানে দেখ ভি ম্যাক্স থেকে জিরো হয়েছে, তাই তো। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে যে ভি ম্যাক্স, হ্যাঁ, মানে আলফা T2 ইকুয়াল টু জিরো, তাহলে আলটিমেটলি কি ভি ম্যাক্স ইকুয়াল টু আলফা T2, এটা আলফা হলো বিটা, বিটা T2, তাই দেখ T1 সমান কত, ভি ম্যাক্স বাই আলফা, আর T2 সমান কত, ভি ম্যাক্স বাই বিটা, তাই তো। তাহলে দেখ টি সমান কত, T1 প্লাস T2, টি ইকুয়াল টু ভিটা এখানে দেওয়া আছে, তাই তো। T1 প্লাস T2 ইকুয়াল টু টি ইকুয়াল টু কত, ভি বাই আলফা প্লাস ভি বাই বিটা, আলফা প্লাস ভি বাই, তাহলে ভি যদি কমন নিই তাহলে হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তার মানে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইকুয়াল টু টি, ভি ইকুয়াল টু হচ্ছে
আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। এবারে সমগ্র গতিপথে গড় বেগ, সমগ্র গতিপথে গড় বেগ মানে হচ্ছে ইন টার্মস অফ আলফা বিটা লিখতে হবে। ম্যাক্সিমাম ভেলোসিটি দেওয়ার ভেলোসিটি জিরো, কিন্তু অপোজিট দিকে তো যায় না, মানে শূন্য হবে না। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি পেলাম আমরা। এবার দেখ, কিন্তু টিটা তো নেই ইকুয়েশন, টিটাকে তাড়াতে হবে। ইন টার্মস অফ ভি, আলফা টি ওয়ান প্লাস আলফা টি টু বাই টু, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আলফা টি ওয়ান হচ্ছে প্রথম ভেলোসিটি, জিরো থেকে আলফা টি ওয়ান এসছে, প্লাস আলফা টি টু বিটা টি টু। আলফা টি ওয়ান প্লাস বিটা টি টু বাই টু, ম্যাক্সিমাম ভ্যালু জিরো থেকে আলফা টি ওয়ান থেকে বিটা টি টু ডিভাইড বাই টু। তাহলে টি ওয়ান টি টু মানগুলো তুই বসাস, তাহলে আলফা বাই টু ইন্টু টি ওয়ান আবার কত ছিল, ভি বাই আর প্লাস বিটা বাই টু ইন্টু ভি বাই বিটা নাকি, তো তাহলে ভি বাই টু প্লাস ভি বাই টু, ভি বাই টু প্লাস ভি বাই ভি আসছে। তাহলে দেখ, না ওইটা দিয়ে টুটা করি, আলফা বাই টু ইন্টু টি ওয়ান বিটা বাই টু ইন্টু টি ওয়ান। এবার দেখ, এইটা হচ্ছে যে টোটালটা দুই দিয়ে নয় চার দিয়ে ভাগ হবে, চারটা পাঠাতে দেখ। প্রথমে দেখ এই যে ব্যাপারটা, এইখান থেকে প্রথমে প্রথমে জিরো ছিল, জিরো থেকে এখানে গেছে, এখান থেকে এখানে, তাহলে এই পোর্শনটার গড় কত, এই পোর্শনটার গড় হচ্ছে দেখ জিরো প্লাস আলফা টি ওয়ান বাই টু, আর এই পোর্শনটার গড় হচ্ছে জিরো প্লাস বিটা টি টু বাই টু। বুঝতে পারছিস, প্রথমে কি ভেলোসিটি জিরো, মনে কর ভেলোসিটি যদি জিরো থেকে ভি হয়, তাহলে গড় বেগ কত হবে, ভি বাই টু হবে না, কেন হচ্ছে জিরো প্লাস ভি বাই টু। দেখ এই পোর্শনটা ভি বাই টু, এই পোর্শনটা ভি বাই টু, তাহলে জিরো প্লাস ভি, জিরো ভি, আবার এখানে তো জিরো, এই জিরো থেকে ভি এর জন্য হচ্ছে যে ভি বাই টু, আবার এই ভি থেকে জিরোর জন্য এখানেও ভি বাই, তাহলে আলটিমেটলি কত হবে জিরো প্লাস আলফা টি ওয়ান প্লাস বিটা টি টু প্লাস জিরো, এটা চার দিয়ে ভাগ হবে। দেখ তুই ভি বাই টু অ্যান্সার আছে 37। হুম, ভি বাই টু অ্যান্সার আছে, দিয়ে। আচ্ছা দেখ, প্রথম প্রশ্নে তার মানে করার প্রয়োজন ছিল না আমাদের। ঠিক আছে, প্রথম পোর্শনটা আমাদের করার প্রয়োজন ছিল না, ওইটা দেখ অনেক সময় কি হয়, এইটা একটু মানে কি বলবো পপুলার প্রবলেম বলে। দেখ এইটা হচ্ছে যে যদি মনে করতে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে ইন টার্মস অফ আলফা বিটা টি, তুই এটা পেয়ে যাবি, ভি ইকুয়াল টু আলফা বিটা বাই আলফা আলফা প্লাস বিটা ইনটু টি। টি ওয়ান টি টু আলাদা করে বের করতে দিতে পারে। ঠিক আছে, আবার গড় বেগও বের করে দিতে পারে, যেটা এখনই করলি। আবার টোটাল ডিসপ্লেসমেন্টও বের করতে দিতে পারে। ডিসপ্লেসমেন্ট কত হবে, এই এরিয়াটা হবে টোটাল, এরিয়াটা কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভিটি লিখে হচ্ছে ক্ষেত্রফল, তো সরণকে প্রকাশ করে, তাহলে হাফ ইন্টু ভূমি কত, তো ভূমি দেখ টি ওটে, আর উচ্চতা কত, উচ্চতা ভি, হাফ টি ইন্টু ভি। এবারে টিটা কি করবি, এইখান থেকে বসাতে পারিস, অথবা ভিটা যেমন অ্যান্সার চাইবে
ভিটা যদি ইন টার্মস অফ টি বসাস তাহলে কি হবে, হাফ আলফা বিটা, হাফ ইন্টু টি ইন্টু কত হবে, আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, তখন কত হবে, হাফ আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। বল। নিচে কেন ফোর হলো? প্রথম আমাকে ভেলোসিটি জিরো ছিল, জিরো থেকে আমি ভেলোসিটি যদি ভি করি কত হয়, এভারেজ ভেলোসিটি জিরো, জিরো প্লাস ভি বাই টু। কেন দেখো ভি ওয়ান থেকে যদি ভি প্রথমে ছিল ভি ওয়ান, তারপরে টি ওয়ান সময় যদি ভি ওয়ান হয় আর টি টু সময় যদি ভি টু হয়, তাহলে কি বলবো, ভি ওয়ান প্লাস ভি টু বাই টি ওয়ান প্লাস টি টু, যোগ করি, তাহলে জিরো প্লাস ভি। এরপরে দেখ তারপরে নেক্সট পোর্শনটা কি, আবার তো ভি, কি বলছি বুঝেছি, তাহলে প্লাস প্লাস আমি বলতে পারি আবার ভি প্লাস জিরো, কি বলছি বুঝতে পারছিস, মানে জিরো প্লাস ভি, তো ওই ভিটা ছিল, তারপরে কি হলো আবার, আবার জিরো, মানে চারটা পার্ট হচ্ছে, তুই দেখ মনে কর জিরো থেকে যদি ভি হয় কটা পার্ট, দুটো পার্ট তো, আবার যদি ভি থেকে জিরো জিরো, দুটো পার্ট, কি বলছি বুঝলি, তুই এইভাবে ভাবতে পারিস চারটা পার্ট, তাহলে কি নিচে চার দিয়ে ভাগ হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি ভি। অথবা তুই এইভাবে ভাবতে পারিস যে সমগ্র গতিপথটা তুই ভাবনা দেখ, সমগ্র গতিপথটা যদি কথা ভাবিস তুই টোটালটা, টোটালটাতে ভেলোসিটি কত লাভ করেছি, ভি তো, তাহলে দেখ আমি এইভাবে ভাবতে জিরো গুলোকে আমি সবগুলোকে একটা ধরতে পারি, তাহলে জিরো প্লাস ভি বাই টু এটাও ভাবতে পারি। মনে কর এই এই জিনিসটাই তুই ভাবনা, জিরো থেকে ভি আর ভি থেকে জিরো, তার মানে আলটিমেটলি কি হয়েছে, ম্যাক্সিমাম ভেলোসিটিতে ভি, তার মানে আমি ভাবতে পারি জিরো টু ভি, তাহলে সেক্ষেত্রে আমি দেখছি ভি বাই, যেরকম ভাবে খুশি। ঠিক আছে, আর যদি তুই আলফা টি বিটা টি দিয়ে করিস তখন চার দিয়ে ভাগ, যে আলফা টি ওয়ান প্লাস বিটা টি টু ডিভাইড বাই ফোর। কিন্তু যদি তুই এমনি সিম্পল ভাবিস যে ম্যাক্সিমাম ভি হয়েছে, জিরো থেকে ভি হয়েছে, ভি থেকে জিরো, তাহলে সমগ্র গতিপথের গড় বেগ কত, অবশ্যই ভি বাই। তাহলে তাহলে হ্যাঁ ডাইরেক্ট ভি বাই টু লিখে যেত, হ্যাঁ ওটা কনফিউজ করার জন্য জাস্ট দিয়েছে কিছু। আমি যে আমি এই এই ধরনের প্রবলেমটা ভেবেছিলাম, ওই জন্য আমি এইটা করছিলাম, এই ধরনের একটা প্রবলেম হয় এইটা থেকেই, যে ম্যাক্সিমাম ভ্যালুসিটি বের করতে দেয় আর সরণ বের করতে দেয়, কিন্তু এখানে এটা আসলে এটা করতে দেয় না। হুম, ঠিক আছে, ঠিক আছে, থাক আছে।